স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। অসুখী পরিবারের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের জীবনে, যা অনেক ক্ষেত্রে প্রাণহানি পর্যন্ত করাচ্ছে। অন্যদিকে খেলার মাঠ উদ্যানের অভাবে শহরের শিশুরা হয়ে পড়ছে ঘরবন্দি। দারিদ্র্য আর অশিক্ষার কারণেও দুঃসহ অনেকের শৈশব। শিশুবান্ধব একটি দেশ, একটি সমাজ পেতে তৎপর হতে হবে সবাইকে। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন মানসিক রোগ বিশেষজ্ঞ মেখলা সরকার, আছেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শবনম আজিম। আপনাদের স্বাগত জানাচ্ছি। যে কথাটা বলছিলাম শুরুতে, যে আমরা সম্প্রতি একটি সংবাদ সবার দৃষ্টি আকর্ষণ করেছে, একজন মা তার শিশুকে হত্যা করেছে। তার আগে যদি আমরা আরেকটা ঘটনার কথা মনে করি, বনশ্রীতে একই ঘটনা ঘটেছিল। তারও আগে, আরও কিছুদিন আগে সন্তানের হাতে হত্যা হয়েছিল বাবা মা, সেটাও খুব আলোচিত ঘটনা ছিল। এই যে এই তিনটা ঘটনা বা এরকম অনেক কিছুই আমাদের চোখে পড়ে। এটা কেন হচ্ছে? ধরেন ঢাকা শহরের পারিবারিক জীবন, আমাদের জীবনযাত্রা, এগুলোর কি বিরূপ প্রভাব, নাকি অন্য কোনো অনেকগুলো ফ্যাক্টর আছে এর পিছনে? আসলে মানে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে আমি যেটা বিশেষ করে আলোকপাত করতে চাই, যে এই যে চারটা যে ঘটনা বললেন, এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু হলো যে যে কাজটি করছে, অর্থাৎ মা যে তার সন্তানকে মেরে ফেলছে, সেটা দাম্পত্য কলহের জের ধরেই হোক, অথবা সেটা তার পড়ালেখার চাপ নিয়ে খুব উদ্বিগ্ন থাকার কারণেই হোক, মূল জিনিসটা কিন্তু এই যে বিভিন্ন ধরনের চাপ সে ফেস করছেন, তারা কিন্তু ঠিকভাবে এটা মোকাবেলা করার যে ক্ষমতা, অর্থাৎ কোপিং যে অ্যাবিলিটি, সেই জায়গাটা কিন্তু এক ধরনের মারাত্মক প্রবলেম আছে। হ্যাঁ, যে অর্থাৎ হলো যে আমরা নানা রকমেরই হলো চাপের মধ্যে দিয়ে যাব। মানসিক চাপ একটা কিন্তু আমাদের জন্য ইনএভিটেবল একটা আমাদের ফ্যাক্টর, যেটা আমাদের ফেস করতেই হবে। কিন্তু আসলে আমরা কিভাবে জিনিসটাকে আমরা হ্যান্ডেল করছি, অর্থাৎ হলো মানসিক চাপটা কিভাবে মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে কিন্তু যে মানসিক চাপটা মোকাবেলা করার মতন তাদের অ্যাবিলিটিটা আমি বলবো হলো পুর। এবং আরও সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ যে আমাদের যে মানসিক স্বাস্থ্যের যে অ্যাওয়ারনেস, আমরা ধরেই নেই হলো যে মানসিক রোগীর বিশেষজ্ঞের কাছে তারাই যাবে যারা একেবারেই হলো স্বাভাবিক অবস্থা থেকে একেবারেই হলো অনেক দূরে বা অস্বাভাবিক আচার আচরণ করে, তাদের জীবনযাত্রা মানে নানাভাবে ব্যাহত। অ্যাকচুয়ালি কিন্তু হলো যে আমার আপনার মতন মানুষেরও কিন্তু একটা মানসিক সাহায্যের না হলে আমরা সাধারণত যাই না, বা আমরা মনে করি না এটা একটা মানসিক সমস্যা। কিন্তু যেমন হলো আমরা সর্দি কাশির জন্য যেমন ডাক্তারের কাছে যেতে পারি, তেমনি কিন্তু হলো যে আমাদের মানসিক নানাভাবে যে নানা রকমের আমরা উদ্বিগ্নতা, বিষণ্ণতা বা নানা ধরনেরই আসলে একটা অশান্তির মধ্যে দিয়ে যে যখন যাই, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একজনের হেল্প সিক করতে পারি। এই অ্যাওয়ারনেসটারও আমি বলবো হলো এক ধরনের অভাব আছে। কারণ হলো অনেক ক্ষেত্রে হলো যে ব্যক্তি যখন নিজে কোনো প্রবলেমের মধ্যে থাকে, তখন কিন্তু প্রবলেমটা সে অবজেক্টিভলি দেখতে পারে না। তখন কিন্তু অনেক ক্ষেত্রে থার্ড পার্সন এবং যে হলো নিউট্রাল বা কোনো প্রফেশনাল এক্সপার্টাইজের অনেক সময় হেল্প লাগতে পারে আর কি। তো সেই জায়গাটা আমি বলবো যে সচেতনতার সময় আসছে এখন। আমরা সাম্প্রতিক সময়ে এই যে পারিবারিক কলহের জের হিসেবে শিশু হত্যাই শুধু না, গত বছর জুড়ে আমরা নানা দিকে নানা রকমভাবে নৃশংসভাবে শিশুদেরকে নির্যাতনের শিকার হতে দেখেছি। শিশুদের অধিকার কতটা রক্ষিত হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন আমাদের দেশে। আপনাদের শিশু অধিকার ফোরাম এসব ক্ষেত্রে কি করছে? আপনাদের কাজটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাংলাদেশের শিশুদের যে অধিকার, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক জনসচেতনতা করি। আপনারা জানেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 45% শিশু। এই শিশুর বিষয়টা কিন্তু আপনার বাংলাদেশ সরকার, বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যবস্থা, তার মধ্যে কিন্তু গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে শিশু অধিকার বিষয়ক যে বিষয়গুলো বলতে হয়, শিশু আইন আছে বাংলাদেশে। ওই আইনে কিন্তু শিশু নিরাপত্তার বিষয়গুলো আছে। এই পলিসি আছে, চাইল্ড লেবার পলিসি আছে, চিলড্রেন লেবারে না যায়, স্কুলে যায়। স্কুলে যাওয়ার জন্য স্টাইপেন্ড প্রোগ্রাম সহ সব ধরনের প্রোগ্রামগুলো আছে, স্কুলের অভিগম্যতা যেন বাড়ে। ওই জায়গায় আমরা যে জিনিসটা করি, আমরা জনগণের মধ্যে একটা সচেতনতার কাজ করি। প্লাস আবার অধিকার বিষয়ক যে জায়গাগুলো, কোথাও যদি অধিকার লঙ্ঘিত হয়, সেই লঙ্ঘনের জায়গাগুলোতেও আমরা কাজ করি, যেন লঙ্ঘিত না হয় এবং সেখানে যেন জনগণ, শিশুরা যেন। সেই জায়গাটাই আমি একটু জানতে চাচ্ছি। আপনারা অ্যাওয়ারনেস করছেন, মানুষকে সচেতন করছেন, এটা তো একটা দিক আছেই, কিন্তু যেখানে শিশু নির্যাতন হচ্ছে বা যেখানে শিশুদের অধিকার যেখানে রক্ষিত হচ্ছে না, সেই সব জায়গায় আপনারা কতটা সোচ্চার হচ্ছেন বা আপনাদের প্রতিবাদ
আচ্ছা, বা প্রতিরোধের জায়গাটা কি? প্রতিরোধের জায়গাটা একটা হলো যে সচেতন করা, জনগণকে সংগঠিত করা, সেটা তো আছে। তাকে অধিকার সম্পর্কে সচেতন করা, তা আইন তাকে কি কতটুকু স্থান দিয়েছে, না আইনে কি সহায়তা পেতে পারে, এই জায়গাগুলো আমরা আমরা চেষ্টা করছি শিশুর অভিভাবকদের, জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে জায়গাগুলো কাজ করার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারের যে কর্ম পর্যায়গুলো আছে, যত স্তরগুলো আছে, সরকারি অফিস আদালত যেখানে, ওখানে কিন্তু জনগণের সঙ্গে একটা সম্পর্ক করে দেওয়া, এই জায়গাগুলো আমরা কাজ করি। বিশেষ করে আপনি আইনের কোনো শিশু যদি আইনের সংস্পর্শে আসে, সেই শিশুকে সহায়তা দেওয়া, আইনি সহায়তার ক্ষেত্রে আইন আপনারা সহায়তার ক্ষেত্রে আমাদের সংগঠনগুলো কাজ করে থাকে। আর এই মেঘলা সরকারের প্রসঙ্গে, উনার কথা প্রসঙ্গে যাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা এই যে ঘটনাগুলো আমরা দেখি কখন, যখন এটা সংবাদ হয়ে আমাদের সামনে আসে, কিন্তু ভেতরে কিন্তু আমাদের সমাজে রয়ে গেছে। এই যে এই কারণগুলোর গোড়ায় আমরা কতটা পৌঁছাতে পারছি, বা সেরকম কোনো চেষ্টা আদৌ আছে আমাদের? এখানে প্রথম যে বিষয়টা আমি বলতে চাই তা হচ্ছে গণমাধ্যমের যতটুকু উঠে আসছে এ ধরনের সংবাদ, তার কতটুকু উঠে আসে এটা নিয়ে আমার প্রশ্ন আছে। এর চেয়ে অনেক বেশি মাত্রায় ঘটনা Tip of the ঘটছে। iceberg জি, হয়তো। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সহিংসতা। যে আমরা বলছি যে পারিবারিক সহিংসতা বা শিশুদের উপর যে সহিংসতা, সেটা কত রকমের হচ্ছে। আপনি যদি দেখেন তাহলে আসলে দেখা যায় যে সহিংসতা কিন্তু শুধুমাত্র তাকে শারীরিকভাবে কোনো আঘাত করলে তবে সহিংসতা তা কিন্তু নয়। সহিংসতা আপনাকে শারীরিক যেমন হতে পারে, মানসিক হতে পারে এবং ভার্বাল হতে পারে। একটা শিশুকে যদি প্রতিনিয়ত আপনি বকাঝকা নাও করেন, যদি শুধুমাত্র তার সামনে কোনো রকম বাকবিতণ্ডা বাচ্চাটি দেখে বড় হয়, তবে কিন্তু সেই শিশুটি আসলে একরকম সহিংসতার মধ্যে বড় হচ্ছে। আমরা এই জিনিসটা কেউ খেয়াল করি না। আর যে বিষয়টি মেখুল আপা প্রথমেই বলছিলেন যে মানসিক অসুস্থতার জায়গাটি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল তার মানসিক স্থিতি বা মানসিক যে স্টেটটা আছে সেটা ডিফারেন্ট হবে, এটা নর্মাল। কিন্তু যখন একটি মানুষ মানসিকভাবে কোনোভাবে কোনো জায়গায় একটু এদিক সেদিক হচ্ছে, তখন সেটাকে যদি সে নিজে এক্সপ্রেসও করেন যে আমি আনকমফোর্টেবল ফিল করছি, তখনও কিন্তু পারিবারিক যে বিষয়গুলো আছে বা পরিবারের যে সদস্যরা আছে তারা সেটাকে অ্যাড্রেস করতে চান না এবং অ্যাটেনশন দেন না। অ্যাটেনশন না দেওয়ার মাধ্যমে যে জিনিসটা হয়, যে এই জিনিসটা ভেতরে বাড়তে শুরু করে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গণমাধ্যম কখনো কথা বলছি না। প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক রকম অবদমন থাকে, যে অবদমনের কারণে কিন্তু সে আলটিমেটলি বিভিন্ন রকম সহিংস কাজ করে ফেলছে, তার চাওয়াই হোক আর না চাওয়াই হোক। একটি মা তার শিশুকে কখন এরকম পর্যায়ে নিয়ে যায়, বা যেখানে সবচেয়ে নিরাপদ থাকার কথা শিশুটির, সেখানে কেন এই ঘটনাটি ঘটছে, এটাকে খুব ফলাও করে আমরা গণমাধ্যমে তুলে আনছি। কিন্তু একটাবারও কি চিন্তা করছি যে আসলে এই মার সামাজিক, পারিবারিক, মানসিক স্থিতিটা কোথায় ছিল, বা তার স্ট্যাটাসটা আসলে কি ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলছি না। হয়তো দেখা যাবে যে তার ভেতরে গণমাধ্যম একটা প্রভাব ফেলেছে। আমরা বারবার বলি গণমাধ্যমের মাধ্যমে আমরা তুলে এনেছি ঘটনাটি, তুলে যে এনেছি সেই তুলে আনার পর সেখানে এডিটেড কতটুকু হয়েছে, এডিটিং যদি আপনি ঠিকমতো না করেন, ঠিকমতো যদি এটা ফিল্টারাইজ না হয়ে আসে, তবে সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। একটা মা কিছুতেই কিছু পাচ্ছে না, তখন মনে হচ্ছে ওই মা তো এরকম করেছে, আমি তো এরকম ঘটনা দেখেছি, সো আমি কাজটা করে ফেললাম। তার মানে আপনি তার মধ্যে একটা রেফারেন্স তৈরি করছেন। তো এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের দেখা দরকার। এটা কিন্তু মানুষের মন নিয়ে কথা, যেটাকে অনেক কিছুতে আপনি ফ্রেম করতে পারবেন না। এই ফ্রেমের বাইরে যখনই আমি চলে যাচ্ছি, তখন কিন্তু অনেক এলিমেন্ট এটার মধ্যে চলে আসছে। মেখলা আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হ্যাঁ, হবেন। নিশ্চয়ই। আমি একটু আপনার কাছে যেতে চাই শবনম আপার কথা প্রসঙ্গে, যেটি হচ্ছে গিয়ে যে এই যে মানসিক বিষয়গুলো অ্যাড্রেস করা হয় না আমাদের সমাজে, কিন্তু একটা ট্যাবু এটা, মানে মনে করে যে মানসিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, সেটা বিরাট একটা ডিসক্রেডিট। পরিবারও অনেক সময় চেষ্টা করে এটা লুকাতে। তো এই যে এই জায়গা থেকে বের হয়ে আসা, এটা নিয়ে আপনারা কোনো কিছু করেন, কোনো কাজ করছেন? এটা আসলে এই যে মানে মানসিক ডাক্তারের কাছে বা যে কোনো মনোবিদদের কাছে মানুষের সমস্যার জন্য যে হেল্প চাওয়া, এই যে ট্যাবু যেটা স্টিগমা যেটাই বলি আমরা, সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, এটা কিন্তু একদম হলো ওয়ার্ল্ড ওয়াইডই এটা প্রেজেন্ট রয়েছে, এবং এটা সব স্তরের শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে, শিক্ষিতদের মধ্যে যেমন রয়েছে, অশিক্ষিতদের মধ্যে রয়েছে, ইভেন হলো আমাদের ডক্টর কমিউনিটিতেও রয়েছে। তো এটা আসলে এক ধরনের বাস্তবতা। তবে আমি বলবো হলো যে গত 5-10 বছরে কিন্তু অবস্থার একটু চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমি একটু গণমাধ্যমকে ধন্যবাদ দিব, যে এই যে গণমাধ্যমে হলো যে প্রচুর এই বিষয়গুলো নিয়ে কথা বলা, নানা রকমের মেন্টাল হেলথ টক শো করা, এটাও কিন্তু হলো যে জনগণ যখন দেখছে যে না, এক ধরনের দৈনন্দিন সমস্যা নিয়েও হলো এই জায়গাগুলো নিয়ে কথা বলা যায় বা এই বিষয়গুলো নিয়ে হেল্প সিক করা যায়, তখন কিন্তু অনেক সময় হলো যে কিছুটা মানসিক এবং হলো আচরণটা চেঞ্জ
হচ্ছে। এছাড়া হলো আমাদের যদি বলবেন যে সরকারি পর্যায়ে আমরা কি ধরনের কাজ করে থাকি, সেক্ষেত্রে এই যে আমাদের মানসিক দিবসটা হলো মানে অনেক এটা সাইকোলজিস্টরা বা সাইকিয়াট্রিস্টরা সবাই হলো সব অ্যাসোসিয়েশনরাই এই জায়গাটা বিশেষভাবে উদযাপন করে থাকে। নানা রকমের আমাদের সেমিনার এগুলোর একটা অংশ। তবে আসলে এটা প্রচুর পরিমাণে হলো টেবিল টক শো এবং হলো যে টেবিল টক বা এটা নানা রকমের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অবশ্যই। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমাদের শিশুরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে মারধরের শিকার না হয়, এটা নিয়ে আইন করা হয়েছে এবং এটা আমরা জানি সবাই, কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের একটা নামকরা স্কুলের একজন ছাত্র শিকার হয়েছে এরকম শিক্ষকের নির্যাতনের। আরো অনেক খবরই আমরা পাই। তো এইটা নিয়ে আপনারা কোনো কাজ করছেন যেন এটাতে অ্যাওয়ারনেস বিল্ড আপ করা বা এটা যেন বন্ধ হয়? শিশু আইনে তো এই বিষয়টা পরিষ্কারভাবে বলা আছে, শিশুকে নির্যাতন করা যাবে না, কোনো ধরনের কোনো উইপন ব্যবহার করা যাবে না, ব্যয় ততবন্য কিছু। কিন্তু তার আগেই আমরা কিন্তু কাজ করেছি আপনার হাইকোর্টে আমরা কথা বলে হাইকোর্ট বিভাগের একটা ডিরেক্টিভ ছিল এটা, যে কোনো শিশুকে বেত্রাঘাত করা যাবে না, হাতে মারধর করা যাবে না। এই ডিরেক্টিভসটা কিন্তু বাংলাদেশের শিশু আইন হওয়ার আগে, অনেক আগে, 5-6 বছর আগে গোটা বাংলাদেশের ডিরেক্টিভস তো আইন না, কিন্তু হাইকোর্ট প্রণোদিত হয়ে একটা নির্দেশনা সবাইকে দিয়েছে এবং এই নির্দেশনা পালন হচ্ছে কিনা হাইকোর্ট চেষ্টা করেছে ওটা ফলো আপ করা। আমি বলবো যে এটার জন্য কাজ হচ্ছে। এখন তো বাংলাদেশে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তারপরেও তো আমরা সংবাদ দেখছি এটা নিয়ে বন্ধ হচ্ছে না। আমাদের সমাজটা কিন্তু, স্কুল যদি ধরি, আমি শিক্ষা প্রতিষ্ঠান যদি পজিটিভ, আমরা যাচ্ছি সামনে, এগুচ্ছে পজিটিভ, এটা নিঃসন্দেহে বলা যায় এবং ভালো দিকে। আপনার কাছে একটা প্রশ্ন রেখে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার কাছ থেকে উত্তর নেব। সেটা হচ্ছে যে আমরা সাম্প্রতিক সময় কিনা জানি না, আগেও এটা ছিল, এখন গণমাধ্যম অনেক বেশি সোচ্চার মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেই জন্য খবরগুলো হয়তো বেশি আসছে। যে কোনো ভায়োলেন্স বলেন, যে কোনো ঘটনায় বলেন, পারিবারিক ঘটনা বলেন, সহজ টার্গেট হচ্ছে শিশুরা। এইটা কি আমাদের মানসিক একটা মানে কেন শিশুরাই বারবার টার্গেট হয়, এই উত্তরটা আপনার কাছ থেকে নেব। আমরা একটা বিরতি থেকে এসে নিচে একটা বিরতির সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, শিশুরাই কেন টার্গেট হচ্ছে নির্যাতনের? জি, এখানে শিশুদের টার্গেট করার পিছনে সবচেয়ে বড় যে কারণটি আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে মাইনরদের উপরে অলওয়েজ আপনি দেখবেন যে নৃশংসতাটা বা সহিংসতাটা অনেক বেশি মাত্রায় হয়। কারণ যখন আপনি মাইনরিটির মধ্যে আছেন তখন আপনার প্রতিবাদের ভাষা নেই, যদি থেকেও থাকে তা এতই মানে হালকা বা এতই শোনা যায় না অবস্থায় যে আপনি আসলে কিছু করতে পারবেন না। পাশাপাশি শিশুদের টার্গেট করার পেছনে আরেকটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে কি যখনই একটি শিশুকে টার্গেট করা হচ্ছে, শিশুর সাথে সম্পৃক্ত যারা আছেন তারা কিন্তু আসলে অনেক বেশি রিলেটেড, সন্তানের সাথে কিন্তু তার প্যারেন্টস, তার আত্মীয় স্বজন অনেক বেশি সম্পৃক্ত থাকেন। আপনি যখন কাউকে কোনোভাবে কোনো প্রতিশোধ দিতে যাচ্ছেন বা রিভেঞ্জের ব্যাপারটা আসছে বা কাউকে কোনোভাবে শিক্ষা দিতে চাইছেন, তখন মনে করছেন ওই ব্যক্তির সন্তানটি বা পরিবারের শিশুটির উপরে যদি আপনি আঘাতটি আনেন তাহলে সেই পুরো পরিবারটিকে ভেঙে ফেলা সম্ভব বা ওই ব্যক্তিটির উপর আঘাতটা অনেক বেশি মাত্রায় আসবে। যখন এই মাইনরের জায়গাটি আসছে এবং একই সাথে আপনার এই সম্পৃক্ততার জায়গাটি আসছে যে কে ইম্পর্টেন্সটা তার কতটুকু, তখন কিন্তু আসলে শিশুর উপরে গিয়ে সবকিছু পড়ে। এটার একটা উদাহরণ হতে পারে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, পঞ্চায়েতের ঝগড়ার হিসেবে 4টা শিশুকে, নারায়ণগঞ্জে যে ছেলেটিকে মেরে ফেলা হয়েছিল গণজাগরণ মঞ্চের তকির যে বিষয়টি, সেটি কিন্তু আসলে গণজাগরণ মঞ্চে তার বাবা ছিলেন বলে ছেলের উপরে গিয়ে প্রতিশোধটি পড়েছে। এবং এই ঘটনা কিন্তু আপনি দেখবেন সব জায়গায়। এবং যে মাটি তার সন্তানটিকে মেরে ফেলে সেও কিন্তু আসলে কারো না কারোর উপরে অভিমান করে বা কোনো একটা রাগের বশবর্তী হয়ে গিয়ে সন্তানটির উপরে চড়াও হয়, কারণ জানে যে সন্তানটি আসলে কতটুকু বাধা দিতে পারবে, কতটুকু প্রতিবাদ করতে পারবে। এরকম যখন অবস্থা তখন তো আসলে শিশুই টার্গেট হবে, এটাই নর্মাল। শিশু বান্ধব একটা পরিবেশ বা একটা সমাজ বা একটা রাষ্ট্র কতটা শিশু বান্ধব সেটা বোঝার জন্য কি কোনো সূচক আছে বা ইন্ডিকেটর আছে? আমরা কিভাবে বুঝতে পারবো? এটা খুবই কঠিন, কিন্তু সচরাচরভাবে বাংলাদেশে তো এভাবে ইন্ডিকেটর। আমরা যদি বলি শিশু বান্ধব একটা সমাজ যদি বলি, যদি বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমরা দেখতে চাইবো শিশুর শিক্ষার অভিগম্যতা আছে কিনা, শিক্ষায় শিশুরা যাচ্ছে কিনা, কত হারে যাচ্ছে, কত হারে ঝরে পড়ছে, যেতে পারছে না কিনা, কত হারে, নিরাপত্তার অবস্থাটা কি, ভালো না মন্দ, উদ্বেগজনক কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। আমরা দেখব শিশুর জন্য আপনার পারিবারিক ব্যয় কত হয়, শিশুর জন্য যে ধরনের ব্যয় করা দরকার তার স্বাস্থ্যের জন্য, তার শিক্ষার জন্য, তার ভবিষ্যতের জন্য, এই ব্যয়গুলো করা হচ্ছে কিনা, শিশুর মৃত্যুর হারটা কীরকম। তাছাড়া বাংলাদেশের কথা যদি বলি, আইনগুলো কীরকম আছে,
শিশুর জন্য যে ধরনের আইন নীতিমালা থাকার কথা এবং আইনের প্রয়োগটা যেভাবে থাকার কথা, এই বিষয়গুলো সার্বিকভাবে দেখলে এগুলো যদি পজিটিভ হয় তাইলে বলতে পারবো আমরা। আপনাদের গবেষণায় বাংলাদেশ আমাদের সমাজ শিশুদের জন্য কতটা উপযোগী? আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া। একদিক থেকে হ্যাঁ ভালো এই কারণে আপনার আমি যে বললাম প্রথমে যে শতকরা 45% জনসংখ্যার 45% আমাদের শিশু। এই শিশুর জন্য বাংলাদেশের যে বড় ধরনের প্রাথমিক ব্যয় যেগুলো শিশু স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা জায়গায় কিন্তু বাংলাদেশ কিন্তু বেশ ব্যয় করছে। পরিবারগুলোর সক্ষমতা বেড়েছে, ব্যয় করার সক্ষমতা বেড়েছে। এই ব্যয় পারিবারিক দিক থেকেও ব্যয়গুলো হচ্ছে, সরকারের তরফ থেকে, দেশের তরফ থেকে হচ্ছে। কিন্তু আবার শিশুর সুরক্ষার যে জায়গাটা, যদিও আইন আছে বাংলাদেশে, যথেষ্ট আইন আছে, পলিসি নীতিমালা এগুলো আছে, অনেক কনভেনশনে, ইন্টারন্যাশনাল কনভেনশনে বাংলাদেশ আপনার সাইন করেছে, রেটিফাই করেছে। কিন্তু কার্যক্ষেত্রে দিনের শেষে যেটা দেখি যে উদ্বেগজনক হয় এবং খুব মর্মান্তিকভাবে শিশুকে তার জীবন দিতে হচ্ছে অথবা তার সুরক্ষার জায়গাটা এত কঠিনভাবে আপনার পদদলিত হচ্ছে, যেখানে আমাদের উদ্বেগ না হয়ে কারণে। সেই জন্য আমি বলবো একটা সামাজিক জায়গা থেকে আমরা যদি বলি শিশুরা এখনো নিরাপদ না। সার্বিকভাবে সমাজ শিশুকে যেভাবে দেখার কথা, আপনারা যেভাবে বলছিলেন যে শিশু তো কোমল, তাকে তো আদরের যত্ন পাওয়ার কথা, সে মায়ের কোলে থাকার কথা, সেই মা তাকে মারছে। তাইলে এখানে শুধু পরিবার না, শুধু সমাজ না, শুধু ওই মা না, এখানে একটা মিশ্র জায়গা আছে যেখান থেকে সামগ্রিকভাবে ওই যে বললো দুর্বল সহজ, তাদেরকে দিয়ে ঘটনাটা ঘটানো পার পাওয়া যায়। এটাই হলো আমাদের আরেকটা বিষয় সবসময় আসছে আলোচনায়, সেটি হচ্ছে যে এখন শহরে জীবনে বাবা মা দুইজনই অনেক ব্যস্ত হয়ে পড়ছে, শিশুকে সময় দেওয়া হচ্ছে না। এটা কি একটা কারণ হতে পারে শিশুর? আচ্ছা, তার আগে একটু আমি ওনার উত্তরের রেশ ধরে বলবো যে শিশুদের ক্ষেত্রে যে ব্যবস্থার কথা বলা হলো, স্বাস্থ্য শিক্ষা, একটা জায়গা কিন্তু খুব ইগনোর করা হচ্ছে। সেটা হলো যে শিশুর যে মানসিক বিকাশের জায়গাটা, আমাদের কি সেই পরিমাণে মাঠ আছে খেলার মতন? শিশুদের কি সেই জায়গাটা যে তারা যতটুকু অন্যান্য বাচ্চাদের সাথে যে খেলার মতো সেই অ্যাওয়ারনেসটা কি রয়েছে? বা আমরা একটা বিরতি নিয়ে আসি, আপনার সঙ্গে আরো কথা বলবো। বিরতি নিয়ে আসি, এই প্রশ্নের উত্তরটা নিব, বাকিটা আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকায়। যে প্রসঙ্গে কথা বলছিলাম, একটি সমাজ কতটা শিশু বান্ধব, সেটি যেটা ওনার প্রসঙ্গ ধরেই আমি বলছিলাম যে একটা শিশুর যে ইন্ডিকেটরের কথা আপনি বলছেন যে স্বাস্থ্য শিক্ষা বা অন্যান্য আরো অনেক কিছু বলা হলো, কিন্তু একটা শিশুকে মানসিক বিকাশের জন্য তার উপযোগী ব্যবস্থা কি আমাদের সমাজে আছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটা শিশু খেলার জন্য তার কি উন্মুক্ত মাঠ আছে কিনা, হ্যাঁ, এবং হলো যে শিশুকে যে তার রেগুলার অন্যান্য বাচ্চাদের সাথে যে মেলামেশা সেই ব্যবস্থা আছে কিনা, সন্তানের সাথে বাবা মারা কিরকম আচরণ করছে, কতটুকু কোয়ালিটি টাইম দিচ্ছে, এই জায়গাগুলো আমি জানি না যে এগুলো ইন্ডিকেটরে দিয়ে কিনা, কিন্তু এই মানসিকভাবে বেড়ে ওঠার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো যে একটা শিশু হলো যে যেভাবে বেড়ে উঠবে, তারপরে কিন্তু যে মানসিক গঠনটা তার তৈরি হবে, সেই গঠন দিয়েই কিন্তু হলো সে সমস্ত লাইফটাই পরবর্তীকালে ফেস করবে। যে নানা রকমের যে জীবনের জটিলতা এবং নানা রকমের চড়াই উতরাই তার যে পার হতে হয়, সেই চড়াই উতরাই কিন্তু কতখানি সে মানসিক শক্তি রয়েছে, কতটুকুন তার এই যে শৈশবের যে নানা রকমের এক্সপিরিয়েন্স, সেই জায়গাগুলো কিন্তু নানাভাবে হলো কাজে লাগে। তো সেই জায়গাটা আসলে আমরা কতটুকুন গুরুত্ব দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি এই প্রসঙ্গে যেটা আরেকটা বলছিলেন যে বাবা মারা খুব ব্যস্ত হয়ে গেছে, যে সময় কমে গেছে, একটা ব্যাপার আছে যে অনেক সময় যখন বাবা মাদের ব্যস্ততার কারণে যে এখন আসলে বলা হয় না যে কতটুকুন আপনি আসলে কোয়ান্টিটি টাইম দিচ্ছেন, অর্থাৎ কত পরিমাণ টাইম দিচ্ছেন অতটা ইম্পর্টেন্ট না, কতটুকুন কোয়ালিটি টাইম দিচ্ছেন, অর্থাৎ গুণগতভাবে সময়টা কতটুকুন ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি একটু বলবো হলো যে ব্যস্ততার কারণে যেটা হচ্ছে যে সেই কোয়ালিটি টাইমটা আমার মনে হয় অনেক ক্ষেত্রে মেনটেন করতে পারছে না। বিশেষ করে যেটা আসলে খুব অ্যালার্মিং যে এই যে বাচ্চাদের খুব ডিভাইস দিয়ে বা সোশ্যাল মিডিয়াতে যে বসিয়ে দেওয়া হচ্ছে, যে মা হয়তো কোনো কাজ করছে তার ল্যাপটপে, সে বাচ্চাকে হয়তো একটা ট্যাব দিয়ে বসিয়ে দিচ্ছে। এই যে বাচ্চাটা হলো আইসোলেট হয়ে যাচ্ছে এবং হলো তার যে একটা নিড, এন্টারটেনমেন্টের যে নিড, সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে সে ট্যাবের মাধ্যমে বা তার ওই অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ একটা বাচ্চা যখন হলো অন্য বাচ্চাদের সাথে খেলাধুলার মাধ্যমে শিখবে, অন্যান্যদের মাধ্যমে ইন্টারাকশনের মাধ্যমে শিখবে, এবং এই শেখাটাই কিন্তু হলো বড় হয়ে তার অনেক রকমের কাজে লাগবে, এবং এই জায়গাটা থেকে কিন্তু বাচ্চাটা ডিপ্রাইভড হচ্ছে, হ্যাঁ, এবং হলো তার সোশ্যাল স্কিলগুলো কিন্তু তৈরি হচ্ছে না। তাকে হয়তো বা পড়ালেখার জন্য ভালো স্কুল কলেজ সবকিছুই দেওয়া হচ্ছে, তাকে ঠিক মতো নিউট্রিশন দেওয়া হচ্ছে, কিন্তু এই যে তার যখন সে অ্যাডাল্ট হবে, হ্যাঁ, তখন যে নানা কিছু তার ফেস করতে হবে, তখন কিন্তু অনেক কিছু যে পাবে না, অনেক ব্যর্থতা তার জীবনে আসবে,
অনেক ভালো জিনিসও নিশ্চয়ই আসবে, কিন্তু সেগুলো সে আসলে কিভাবে মোকাবেলা করবে এটা কিন্তু হলো এই নির্ধারিত হয়ে যায় আমাদের, যেমন আমরা খেলতে খেলতেই কিন্তু শিখে যায় একটা বাচ্চা যে কিভাবে আসলে প্রবলেমগুলো সলভ করতে হয়, বা অন্য একটা বাচ্চাদের সাথে কিভাবে যে মিশতে হয়। নিঃসঙ্গভাবে হ্যাঁ। বেড়ে উঠছে তার জন্য এটা বড় শুধুমাত্র চ্যালেঞ্জ। হ্যাঁ নিঃসঙ্গ, এবং হলো যে বাবা মার সাথে যদি সেই জায়গাটা সে কথা বলার সুযোগটা পায়, এবং হলো যে মানে এই যে খুব আইসোলেটেড হয়ে যাচ্ছে এবং ডিভাইস কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বা এটার মধ্যে কিন্তু একটা অ্যাডিকটিভ মানে প্রপার্টি আছে, এবং বাবা মার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কি যে এটা টাইমটা যে তারা কম দিচ্ছে, এক ধরনের গিল্ট ফিলিং থেকে কিন্তু তারা হলো বাচ্চাদের হলো যে যখন ঘুরতে নিয়ে যাচ্ছে তখন হয়তো বা তাদেরকে এই খুব সহজে তাদের খুশি করার যে বিষয়গুলো, যে অনেক কিছু হয়তো কিনে দিল, যা চাচ্ছে তাই দিচ্ছে, এটা কিন্তু তার জন্য আরো ক্ষতিকারক। কারণ হলো যে এই শিশুটা কিন্তু এভাবেই বেড়ে উঠছে যে আমি যা চাই তাই আমি পাবো, কিন্তু যখন হলো বড় হয়ে সে দেখে যে অনেক কিছু পাওয়া যায় না, জীবনের অনেক কিছুই অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটা কিন্তু আর মোকাবেলা করার তার ব্যাপারটা থাকে না। অর্থাৎ হলো যে আমাদের যে ব্যর্থতা মেনে নেওয়ার ক্ষমতা, সেটা কিন্তু হলো প্রথম থেকে বাবা মার কাছ থেকে আসতে হবে। কিন্তু এই তাদের টাইমের জন্যই বলি বা যেটাই বলে হোক, বাচ্চাদের হলো খুব সহজে যেটা যে ফাস্ট ফুড দিয়ে বা একটা বাইরে হয়তো বা শপিং সেন্টারে নিয়ে গেল বা কোনো ডিভাইস দিয়ে তাদেরকে দিল, যা চাচ্ছে তাই দিচ্ছে, তো এটা তার জন্য হলো বাচ্চার জন্য হলো কিন্তু আরো বেশি ক্ষতিকর হচ্ছে। কিন্তু সাফারটা কিন্তু আসলে বাবা মা করবে না, বাচ্চা যখন বড় হবে, বড় হলে কিন্তু সেই বাচ্চাটাই হলো সাফার করবে। অবশ্যই। আমি আপনার কাছে একটু শিশুর শিক্ষা বিষয়ে যাচ্ছি, যেহেতু উনি অনেক কথা বলেন বেসিক শিক্ষা, স্কুলের শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা। আমরা সাধারণভাবে বলি যে শিশু আনন্দের মধ্যে শিখবে, এটা একটা বড় প্রশ্ন। একটা যেখানে মাঠ নেই, একটা ফ্ল্যাট বাড়ির মধ্যে স্কুল, সেখানে সে কতটুকু আনন্দ পাবে, এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে নানা ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ছে, কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ আমাদের বোর্ডের কারিকুলাম পড়ছে। এইটাও একটা জগা খিচুড়ি, এটাও কি বাচ্চার মধ্যে একটা নানা রকম ডিসক্রিমিনেশন? এটা নিয়ে কিন্তু এখন অলরেডি আমরা কথা বলতে শুরু করেছি যে একটি দেশে আসলে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা কিভাবে থাকে, এটা কিন্তু একটি প্রশ্ন, যে এটি আসলে আমাদের রাষ্ট্র কিভাবে পারমিট করছে, এটা নিয়ে এখন আমাদের প্রশ্ন করার সময় চলে এসেছে। এই 3 ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি শিশুদের মধ্যে বিভাজন তৈরি করছেন। প্রথমত, এরা যখন বড় হবে তখন কোনোভাবে একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে খুব ভালো মিশতে পারবে বলে মনে হচ্ছে না, এবং আমরা এখন পর্যন্ত যে ধরনের উদাহরণ পাচ্ছি তাতেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসলে কোনোভাবেই একে অপরের সাথে খুব ভালো অ্যাডজাস্ট করতে পারছে, এরকম কোনো উদাহরণ আমরা পাচ্ছি না। যেই শিশুগুলো পাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তাটা করি, তখন দেখা যায় যে তাদের নিজস্ব কিছু লাইফ স্কিল ডেভেলপ করেছে, যে কারণে তারা পারছে। এখন আসলে হচ্ছে কি আমাদের বাংলা মিডিয়াম বা বাংলা মিডিয়ামের যে ইংলিশ এবং বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম এবং মাদ্রাসা, 3টার জায়গা কিন্তু একেবারে 3টার ভ্যালুজই ডিফারেন্ট। আপনার বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, আমরা যদি বইগুলোর দিকে তাকাই, বইগুলো কিন্তু যথেষ্ট চেষ্টা করে, যথেষ্ট গবেষণা করে তৈরি করার চেষ্টা চলছে, কিন্তু তাতেও ফাঁক আছে। তার কারণ আমি বলবো এখানে আমার কাছে মনে হচ্ছে, আমি যতটুকু কাজ করেছি, মনিটরিং এর একটা সমস্যা আছে, অনেক ভুল তো আছেই। পাশাপাশি ধরেন ক্লাস 3-র একটি বইয়ের মধ্যে আপনি একটি শিশু পাচ্ছে যে তার অধিকারগুলো কি কি আছে, 6টি অধিকার দেখানো হচ্ছে, তার বেসিক রাইটস কি সেগুলো বলা হচ্ছে, কিন্তু সে কিভাবে সেই অধিকারটি আদায় করবে সমাজের কাছ থেকে, বা সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার কি করণীয়, তা কিন্তু সেখানে বলা নেই। মানে এই বিষয়টা তাহলে কে বলবে? বঞ্চিত হলে সে কার কাছে যাবে সেটা অধিকার বঞ্চিত, ইভেন সে অধিকারটি ধরেন কোনো কারণে সে তার লাইফে প্রতিষ্ঠা পাচ্ছে না, তাহলে সেটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে সে জানে না। এটা জানাবে কে? জানাবে শিক্ষক, জানাবে অভিভাবক। অভিভাবক তার সাথে কি করছেন, যে বিষয়টি আপা কিছুক্ষণ আগেই বললেন যে কোয়ালিটি টাইম আসলে ইম্পর্টেন্ট, কিন্তু কোয়ালিটি টাইমের পাশাপাশি তার যে টাইমটুকু সে প্যারেন্টসের সাথে থাকছে না, সেই সময়টি সে কি করছে? ডিভাইস। ইটস ট্রু যে এখন আমরা আমাদের সন্তানদের হাতে ডিভাইস দিয়ে দিচ্ছি, ডিভাইসে আমার সন্তানকে আমি খেলতে দিচ্ছি জম্বি, খেলতে দিচ্ছি ফ্রুট নিনজা, যেটা পুরাটাই ভায়োলেন্সের খেলা। আপনি সারাক্ষণ কাটছেন, ফল কাটেন আর যাই কাটেন, আপনি ফ্রুট নিনজা খেলছেন, আপনি জম্বি খেলছেন। জম্বি মানে হচ্ছে নন স্টপ ব্লাড শেড হচ্ছে। এটা দেখতে দেখতে যখন একটা শিশু বড় হচ্ছে, তার ভেতরের যে কিছু তো আমাদের থাকেই, আমরা যেগুলো অবলম্বন করে রাখি, আমাদের কিছু বেসিক ইনস্টিংক্ট আছে, সেই জিনিসগুলো কিন্তু আসলে উস্কে দেওয়ার একটা ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা খুব ভালো কিন্তু তখন আর কাজ করতে পারে না, কারণ শিক্ষা ব্যবস্থা প্রয়োগের ব্যাপার আছে। ব্যবস্থা ভালো করে দিলাম কিন্তু তার অ্যাপ্লাই নাই, তাহলে কিন্তু হবে না ঘটনাটি। আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে কথা হচ্ছিল, যে শিশুর উপর একটা চাপ থাকে অভিভাবকদের, শিক্ষকদের, যে সবাইকে ভালো ফল করতে হবে। এইটা নিয়ে আপনারা কোনো কাজ করেন, বা এই জায়গাটায় সচেতনতার জন্য আপনারা কোনো কাজ করেন কিনা আমি জানবো আপনার কাছে। আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন।
আবারও স্বাগত ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, শিশুদের ওপর একটা অন্যায় একটা চাপ সৃষ্টি করা হয়, ভালো ফল করতে হবে, ফার্স্ট হতে হবে, এইটা তার মনোজগতে কিরকম প্রভাব ফেলে? এটা তো অবশ্য নেগেটিভ প্রভাব ফেলে। এটা যার ফলে হয়েছে কি, অনেক শিশুকে দেখবেন আপনি পড়ছে, পড়ার দিকে ঝুঁকে গেছে, আবার অনেক শিশুর কিন্তু পড়া ভীতি, বই ভীতি। আমি একটু গ্রামের দিকে যাই, গরিব পরিবারের ছেলেগুলো যারা স্কুলে যায়, স্কুলের থেকে ঝরে পড়ার একটা কারণ হলো যে স্কুলের পড়া তৈরি করতে না পারে। তারপর দিন গিয়ে তো শিক্ষককে পড়া দিতে হবে, পরিবার কিন্তু তাকে আবার সহায়তা করতে পারে না। যখন বাড়িতে ফিরে আসে, তার বাবা মা শিক্ষিত না, যার না হওয়ার ফলে তাকে পড়া তৈরি করার ক্ষেত্রে সহায়তা করতে পারে না, যার ফলে সে তারপর দিন স্কুলে যাওয়ার জন্য আর উৎসাহী হয় না। ওই জায়গাটায় আমরা আমাদের শিশু অধিকার ফোরামের সংগঠনগুলো কিন্তু আফটার স্কুল কোচিং, বিশেষ করে বিভিন্ন আপনার ইংরেজিতে, অঙ্কে, মানে মূলত গ্রামের দিকে সুবিধা বঞ্চিত শিশু যারা, তাদের জন্য। শহরেও তাই করছি আমরা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্কুলের পড়া এটাকে বিনামূল্যে আপনারা বিনামূল্যে করি। স্কুলের পড়া তৈরি করতে না পারাতে ঝরে যায়, সে উৎসাহী হয় না, শিক্ষক দ্বারা আপনার স্কল্ডেড হয়, সেই জন্য এটা একটা কারণ। সেই জায়গাটা আমি বলবো যে ভালো রেজাল্ট যেটা করার যে প্রতিযোগিতা, কিন্তু শিক্ষা যে উদ্দেশ্য করা হয়েছে শেখার জন্য, এই জায়গাটা আসতে পারছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এই জায়গাটা একটু সুযোগ নিতে চাই। বাংলাদেশের আপা যেমন বলছিলেন যে শিশুরা কোথায় যাবে, সেই জায়গাটায় আমি বলবো যে বাংলাদেশের এই জনসংখ্যার হারের তুলনায় আপনি শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় কিন্তু একটা কোনো কর্মকর্তা পাবেন না যারা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে। আপনি মহিলা বিষয়ক কর্মকর্তা পাবেন, যুব বিষয়ক কর্মকর্তা পাবেন, শিশু বিষয়ক কোনো আপনার রেকমেন্ডেশন হচ্ছে এখানে আরো লোকবল বাড়ানো এবং একটা ডাইরেক্টরেট করা, শিশু অধিদপ্তর করা। অবশ্যই আপা, আমরা দেখেছি সাম্প্রতিক সময় আরেকটা আলোচিত বিষয় প্রশ্নপত্র ফাঁস হওয়া, এবং দুঃখজনকভাবে অভিভাবকরা ছোটেন শিশুর জন্য প্রশ্ন সংগ্রহ করতে। এইটা শিশুরা কিভাবে নিবে? মানে আপনি আপনার সন্তানকে যদি কোনো রকম মূল্যবোধের শিক্ষা না দেন, তাহলে সন্তানের ভবিষ্যৎ কি হবে এটা আসলে ভবিষ্যৎ বলে দেবে। প্যারেন্টসকেই কিন্তু সেটা ভোগ করতে হবে একটা সময়। যখন একটি সন্তানের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে এবং সেই প্রশ্নপত্র আনার জন্য প্যারেন্টসরা ছুটছেন, তখন সন্তানটিকে প্রথমেই শিখিয়ে দেওয়া হচ্ছে যে অ্যাট এনি কস্ট তোমাকে ভালো করতে হবে। সেটা ভালো উপায়ে না মন্দ উপায়ে না অন্যায় উপায়ে, সেগুলো কোনো কিছু বিষয় না। এরকম একটি শিক্ষা আপনি সন্তানকে যখন দিচ্ছেন, তাহলে সেই সন্তানের কাছ থেকে আপনি কোনো ভালো কিছু আশাই করতে পারেন না। এটা হচ্ছে একেবারেই প্রথম কথা। এবং পাশাপাশি আরেকটা যে জিনিস হচ্ছে, যেই শিশুগুলো এই ঘটনাটি দেখছে, পরীক্ষা বাতিল হচ্ছে বা হয়তো পরীক্ষাটা বাতিল হয়নি, শিশুটির মানসিক যে আঘাত বা সে মানসিকভাবে যে বিপর্যস্তটা হচ্ছে, সেটা কিন্তু আসলে ভয়ঙ্কর। কারণ সে হয়তো বা সারাটা বছর অনেক খেটে কাজ করে নিজেকে তৈরি করেছে এবং সে একটি ভালো ফলের আশা করছে। যখন সেটা একেবারেই আনফেয়ার হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু কোনোভাবে আর এটা নিতে পারে না। এটা কিন্তু তার পুরো জীবনকে এফেক্ট করবেই। আমরা আলোচনা করছিলাম যে শিশুদের স্কুলে যেন শারীরিক শাস্তি দেয় না হয় সেটা, কিন্তু আবার শিশুদেরকে তো শাসনেরও দরকার আছে। এটা ব্যালেন্সটা কিভাবে করা যায়? মানে আচ্ছা, আমাদের আসলে একটা মনোবিজ্ঞানের একটা কথা আছে যে যে সকল আচরণকে মনোযোগ দেওয়া হয় সেই আচরণগুলো বাড়বে। এখন মনোযোগ কিন্তু আমরা দুভাবেই দিতে পারি, একটা হলো শাস্তি দিয়েও দিতে পারি, আবার প্রশংসার মাধ্যমে দিতে পারি। আমাদের আসলে সাইকিয়াট্রিক অ্যাডভাইস হলো যে যখন বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করবে, সেখানে হলো সরাসরি করে শাস্তি না দিয়ে বরঞ্চ হলো তাকে যে তার প্রাপ্য যে সুবিধাগুলো সেটা কিছুটা হলো কার্টেল করে ফেলা হোক। যেমন বাসা থেকে তাকে কিছুদিন আদরটা একটু কমিয়ে দেওয়া, কথাটা একটু কম বলা, তার যে অন্যান্য যে সুবিধাটা পাচ্ছে, খেলার টাইমটা একটু কমিয়ে দেওয়া সাময়িক সময়ের জন্য। কারণ কি, শাস্তি দিলে হয় যে যেটা বকা লাগাচ্ছেন বা আপনি গায়ে হাত তুলছেন, সেটা কিন্তু বাচ্চার হলে সেলফ স্টিমটাতে কিন্তু একটা আঘাত আনে, অর্থাৎ হলো নিজেকে কিন্তু হলো একটু আত্মসম্মানে আঘাত আনে এবং সেটা হলো আত্মবিশ্বাসের উপরে প্রভাব পড়ে। তাছাড়া আর একটা ব্যাপার হলো যে ক্রমাগত যদি শাস্তি দেওয়া হয়, তাহলে সেই বকা বা মার দেওয়ার কিন্তু যে সিগনিফিকেন্স রয়েছে, সেটার যে একটা ভয়াবহতা রয়েছে, সেটা কিন্তু আর বাচ্চা একসময় ফেল করে না। অর্থাৎ দেখবেন যে হলো যদি মা বাবারা প্রচুর বকা লাগায়, একসময় দেখবে যে না, এটা কোনো কাজ করছে না, বাচ্চা আরো বিগড়ে যাচ্ছে। আর একটা প্রবলেম হয় হলো শাস্তির মাধ্যমে, যে বাচ্চা এটা দেখে শিখে, অর্থাৎ হলো সে মনে করে যে গায়ে হাত তোলাটা বা এই যে খুব বাজেভাবে তাকে বকাঝকা দেওয়া বা তিরস্কার দেওয়া, এটা সম্ভবত জাস্টিফাইড, এবং সেটাও সে কিন্তু অন্যের সাথে এটা করতে পারে। কাজে শাস্তি দেওয়াটা আসলে আমরা সাধারণত ডিসকারেজ করি, যে খুব এক্সেপশনাল কেস ছাড়া সেটা শাস্তিটা না দেওয়াই ভালো।
বাচ্চাদের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তার জাস্ট তার মানে বিশেষ করে তুলনা করা, অন্য বাচ্চাদের সাথে তুলনা করা, এটাকে এক ধরনের কম্পিটিটিভনেস তৈরি হয়, অন্য বাচ্চার প্রতি একটা জেলাসি ব্যাপার তৈরি হয়, নিজের প্রতি হলো এক ধরনের হীনমন্যতার বোধ তৈরি হয়, এবং যে আচরণগুলো হলো তার কাঙ্ক্ষিত, যখনই সে কোনো পজিটিভ আচরণ করছে সেটা টার্গেট ফুলফিল করতে পারুক আর না পারুক সেটাকে প্রশংসা করা, অ্যাপ্রিশিয়েট করা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।